আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা তোমাদের পাঠ্য বইয়ের 165 নম্বরের যে উদাহরণ 4 নাম্বার ম্যাথটি দেওয়া রয়েছে সেই ম্যাথ নিয়ে আলোচনা করব। তো এখানে আমরা প্রশ্নটাকে বা রেওয়ামিল এবং সমন্বয়কে বিশ্লেষণ করে আমরা আর্থিক অবস্থার বিবরণী, মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণী এবং বিশদ আয় বিবরণী তিনটি আইটেমে আমরা বরাবরের মতো এখানেও করব। তো প্রথমে আগে প্রশ্নগুলো পড়ে বুঝে বুঝবো হিসাবগুলো কি দেওয়া আছে, সমন্বয়গুলো কি দেওয়া আছে, কোনটি কোন বিবরণীতে যাবে সেই জিনিসগুলো আমরা কিন্তু ফাইন্ড আউট করব, তারপরে সমাধান করব। আশা রাখি তোমরা ধৈর্য সহকারে আমার সাথে থাকবে এবং ক্লাসটাকে এনজয় করবে। তো চলো শুরু করি। বলা আছে যে শওকত ট্রেডার্সের রেওয়ামিল ও সমন্বয় সমূহ বিবেচনাপূর্বক 2025 সালের 31 মার্চ তারিখে সমাপ্ত বছরের বিশদ আয় বিবরণী কি বলেছে? বিশদ আয় বিবরণী, মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণী এবং উক্ত তারিখে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে বলছে। তাইলে এখানে তিনটা বিবরণী প্রস্তুত করতে বলছে। একটা হলো বিশদ আয় বিবরণী, আরেকটি হলো মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণী, আরেকটা হলো আর্থিক অবস্থার বিবরণী। তো আমরা জানি বিশদ আয় বিবরণীতে আয় আর ব্যয়গুলো যায়, মালিকানা সত্ত্ব বিবরণীতে মালিকের সাথে সম্পৃক্ত যে জিনিসগুলো অর্থাৎ মূলধন, উত্তোলন এবং মুনাফা এই জিনিসগুলো যাবে। আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদ, দায় আর মালিকানা সত্ত্ব যাবে। হ্যাঁ, রেওয়ামিল দেওয়া আছে দেখো 31 মার্চ 2025। খেয়াল করে দেখো তাদের অর্থ বছর এটাই ধরেছে। তাহলে আগের বছরের এপ্রিল মাসের 1 তারিখ থেকে পরের বছরের 31 মার্চ 2025 পর্যন্ত হিসাব বছর এটা। হ্যাঁ, ঠিক আছে, এটা কিন্তু একটু বোঝার চেষ্টা করতে হবে। তো এখানে দেখো কি দেওয়া আছে, হাতে নগদ দেওয়া আছে 8,200 টাকা, এটি চলতি সম্পদ আর্থিক অবস্থার বিবরণীতে যাবে। ব্যাংক জমা 11,000 টাকা, এটি চলতি সম্পদ আর্থিক অবস্থার বিবরণীতে যাবে। প্রাপ্য বিল ও প্রদেয় বিল দুইটা দেওয়া আছে। তাহলে প্রাপ্য বিল প্রথমটা ডেবিটে, প্রাপ্য বিল 3,500 টাকা, এটি চলতি সম্পদ আর্থিক অবস্থার বিবরণীতে যাবে। প্রদেয় বিল 2,000 টাকা, এটি হলো চলতি দায় আর্থিক অবস্থার বিবরণীতে যাবে। মূলধন এটি মালিকানা সত্ত্ব, এটা মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণীতে যাবে। প্রারম্ভিক মজুত পণ্য এটি বিশদ আয় বিবরণীতে যাবে, এটা বিশদ আয় বিবরণীতে যাবে কারণ প্রারম্ভিক মজুত পণ্য এটা বিক্রিত পণ্যের ব্যয়ের প্রথম একটি আইটেম। ক্রয় ও বিক্রয়, তার মানে প্রথমটা ক্রয় এবং দ্বিতীয়টা বিক্রয়। তার মানে কি, ক্রয় 35,000 টাকা, এটা একটা ব্যয় হলে বিশদ আয় বিবরণীতে যায়, বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে যাবে। বিক্রয় এটা একটা আয় হলে বিশদ আয় বিবরণীতে যাবে, এটি প্রথম বিশদ আয় বিবরণী প্রথম এন্ট্রি হবে। বিক্রয় ফেরত ও ক্রয় ফেরত, তার মানে কি প্রথমটা বিক্রয় ফেরত 3,000 টাকা, বিক্রয় থেকে বাদ দিতে হবে। ক্রয় ফেরত 2,000 টাকা, ক্রয় থেকে বাদ দিতে হবে। প্রাপ্য হিসাব এটি চলতি সম্পদ আর্থিক অবস্থার বিবরণীতে যাবে। প্রদেয় হিসাব এটি চলতি দায় আর্থিক অবস্থার বিবরণীতে যাবে। আসবাবপত্র বিক্রয়জনিত মুনাফা এটি অন্যান্য আয় হিসেবে বিশদ আয় বিবরণীতে যাবে। ঠিক আছে। বিজ্ঞাপন এটি পরিচালন ব্যয়, এটা বিশদ আয় বিবরণীতে যাবে। বেতন এটাও পরিচালন ব্যয়, এটা বিশদ আয় বিবরণীতে যাবে। পরিবহন, দেখো একটা কোন পরিবহন এটা কিন্তু বলা নাই, বিক্রয় পরিবহন না ক্রয় পরিবহন এই ধরনের কোনো কিছু বলা নাই। তো যদি কোনো কিছু না বলা থাকে তাহলে পরিবহন বা বহন খরচ যেটাই দেওয়া থাকুক না কেন সেটাকে প্রত্যক্ষ খরচ ধরে বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে নিতে হয়। তাহলে এটা অন্যান্য প্রত্যক্ষ খরচ হিসেবে বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে যাবে। আপ্যায়ন খরচ এটা কি, এটা হলো পরিচালন ব্যয়, এটা বিশদ আয় বিবরণীতে যাবে। কুঋণ ও সন্দেহজনক দেনা সঞ্চিতি, তার মানে কি এটা 1,500 টাকা, এটা বিশদ আয় বিবরণীতেই সমন্বয় হবে, এটা নিয়ে আমরা পরে বিস্তারিত আলোচনা করতেছি। কমিশন প্রদান ও কমিশন প্রাপ্তি, তার মানে কি কমিশন প্রদান এটি পরিচালন ব্যয়, কমিশন প্রাপ্তি অন্যান্য আয়ের মধ্যে যাবে। হ্যাঁ, ইজারা সম্পদ 5 বছর 30,000 টাকা, তাইলে যখন কোনো সম্পদের বছর উল্লেখ থাকবে তখন সেই বছরগুলো দিয়ে ভাগ করে অবচয় নির্ণয় করতে হবে বা অবলম্বন নির্ণয় করতে হবে। তাহলে ইজারা সম্পদ 5 বছরের জন্য 30,000 টাকা হলে 1 বছরে কত টাকা হবে সেটা অবলোপন হিসেবে পরিচালন ব্যয়ে বিশদ আয় বিবরণীতে দেখাইতে হবে। আসবাবপত্র এটা স্থায়ী সম্পদ, অফিস সরঞ্জাম এটাও স্থায়ী সম্পদ। উত্তোলন এটা মালিকানা সত্ত্বে যাবে। ঠিক আছে, দেখো মোট ডেবিট পাশের যোগফল 1,85,000, ক্রেডিট পাশেও 1,85,000। তো এটা গেল রেওয়ামিল। এরপরে আসে সমন্বয় বলা আছে সমপরিমোজিত পণ্য 20,000 টাকা। তো খুব ভালো জিনিস, এটা বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে যাবে। 2 মাসের বেতন বকেয়া রয়েছে, খেয়াল করে দেখো এখানে বেতন কত রয়েছে 10,000 টাকা। তাইলে আমরা জানি 1 বছরের বেতন পাওয়া যায় সবসময় বা 1 বছরের হিসাবে সবসময় করতে হয়।
তো এখানে 2 মাসের বকেয়া রয়েছে, তার মানে কি 10 মাসে পরিশোধ করেছি, টোটাল তো 12 মাস, তাই না? 1 বছর সমান 12 মাস। তাহলে 2 মাসের বকেয়া আছে, তার মানে কি 10 মাসে পরিশোধ করেছি। তাহলে 10 মাসের যদি 10,000 হয়, 1 মাসে কত হবে? 1,000। 2 মাসে কত হবে? 2,000। ঠিক আছে? প্রাপ্য হিসাব 1,000 টাকা আদায়যোগ্য নয়, এটি নতুন কুরিন, এটাকে নতুন কুরিন হিসেবে ধরবো। এই যে 1,000 টাকা নতুন কুরিন হিসেবে লিখবো, লিখে এই যে কুরিন ও সন্দেহজনক দেনা সঞ্চিতি 1,500 এটা মাইনাস করে দেব। বিজ্ঞাপন খরচের অর্ধেক বিলম্বিত করতে হবে, তাহলে বিজ্ঞাপন খরচ যা আছে তার 50% বিলম্বিত করতে হবে। এই বিলম্বিত বিজ্ঞাপন থেকে বাদ দিতে হবে। অপরদিকে বিলম্বিত বিজ্ঞাপন হিসেবে এটি আর্থিক অবস্থার বিবরণীতে অলেখ সম্পদ হিসেবে দেখাইতে হবে। ওকে, আসবাবপত্র ও অফিস সরঞ্জামের উপর 5% অবচয় ধরতে হবে, তাই না? আসবাবপত্র ও অফিস সরঞ্জামের উপর 5% অবচয় ধরতে হবে, তাইলে অবচয় ধরবো, এটা পরিচালন ব্যয় হিসেবে দেখাই দিব। তো এই ছিল সমন্বয়। এখন আমরা প্রথমে কি করব? বিশদ আয় বিবরণী তৈরি করব। তাহলে বিশদ আয় বিবরণী তৈরি করার জন্য কি করব? শওকত ট্রেডার্সের বিশদ আয় বিবরণী 2025 সালের 31 মার্চ তারিখে সমাপ্ত বছরের জন্য। ঠিক আছে, সমাপ্ত বছরে লিখব। তাহলে প্রথমে আমি বিক্রয় লিখব বলেছি, তো বিক্রয় কত দেওয়া আছে? 58,000। এখান থেকে বিক্রয় ফেরত 3,000 টাকা বাদ দেব। তাইলে 58,000 আর 3,000 বাদ দিলে, 3,000 এর সাথে বাদ দিলে 55,000 টাকা বিক্রয় হবে। বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দেবে। বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে প্রথমে প্রারম্ভিক মজুত পণ্য, তারপরে নেট ক্রয়, তারপরে অন্যান্য প্রত্যক্ষ খরচ, এগুলো যোগ করব। যোগ করে সমপরি মজুত পণ্য বাদ দেবো, তাই না? তাহলে প্রারম্ভিক মজুত পণ্য 11,000 টাকা প্রশ্নে দেওয়া আছে। কোথায়? এই যে 11,000 টাকা প্রশ্নে দেওয়া আছে। এরপর নেট ক্রয়। নেট ক্রয় মানে কি? ক্রয় থেকে ক্রয় ফেরত বাদ দিতে হবে। 35,000 থেকে 2,000 বাদ দিব। ঠিক আছে, তাহলে দেখো প্রারম্ভিক মজুত পণ্য 11,000, ক্রয় 35,000 বাদ ক্রয় ফেরত 2,000, তাহলে কত হবে? 33,000। এর সাথে প্রত্যক্ষ খরচ একটাই রয়েছে, কি আছে? প্রত্যক্ষ খরচ অন্যান্য, এই যে পরিবহন। ঠিক আছে, এই পরিবহন 1,000 টাকা, এটা এখানে আসবে। তাইলে টোটাল প্রত্যক্ষ খরচ কত হইল? যোগ করলে 45,000 টাকা। এখান থেকে সমপনি মজুত পণ্য বাদ দিব। সমপনি মজুত পণ্য কোথায় আছে? সমন্বয়ে দেওয়া আছে, এই যে 20,000 টাকা, এটি আমরা বাদ দিব। তাইলে 45,000 থেকে 20,000 বাদ দিলে 25,000। তো 55,000 থেকে 25,000 বাদ দিলে মোট মুনাফা দাঁড়াইল 30,000 টাকা। এই 30,000 থেকে আমার পরিচালন ব্যয় বাদ দিতে হবে। তো পরিচালন ব্যয়ের মধ্যে প্রথমে আমরা এগুলো দেখব, ফাইন্ড আউট করব। হ্যাঁ, পরিচালন ব্যয় কোনগুলো? আমরা কিন্তু মার্ক করেই আসছে, তারপরেও আমরা একটু দেখার চেষ্টা করব। হ্যাঁ, এখানে পরিচালন ব্যয় দেখো কী কী আছে। পরিচালন ব্যয় এই যে বিজ্ঞাপন খরচ, বেতন, আপ্যায়ন খরচ, তারপরে হলো কমিশন প্রদান, এই কয়েকটা। ঠিক আছে, সঞ্চিতি নিয়েও আসবে, কুরির সঞ্চিতি নিয়েও আসবে। ইজারা সম্পত্তির অবলোপন, তারপরে আসবাবপত্র, অফিস সরঞ্জামের অবচয়, এগুলো ধরতে হবে। তাহলে প্রথমে আমরা বিজ্ঞাপন ধরবো। বিজ্ঞাপন কত টাকা আছে? দেখো 7,000 টাকা। বাট এখানে সমন্বয়ে একটা কথা বলেছে যে অর্ধেক কী করতে হবে? বিলম্বিত করতে হবে। তাহলে বিজ্ঞাপনটা কিভাবে লিখবো? দেখো, বিজ্ঞাপন 7,000 বাদ বিলম্বিত অর্ধেক, মানে 1/2। ঠিক আছে, 7,000-এর অর্ধেক কত হবে? 3,500। তাহলে 7,000 থেকে 3,500 বাদ দিলে 3,500। এরপরে বেতন রয়েছে কত? দেখো, বেতন এখানে 10,000 টাকা রয়েছে, 2 মাসের বকেয়া রয়েছে, তার মানে কি 10 মাসে পাইছে। 10 মাসে 10,000 হইলে 1 মাসে কত হবে? 1,000। আর 2 মাসে কত হবে? 2,000। তাইলে 10,000-কে 10 দিয়ে ভাগ করব, 2 দিয়ে গুণ করলে আমার কি হবে? বকেয়া বেতন বের হবে। তো বকেয়া যোগ করতে হয়, অগ্রিম বিয়োগ করতে হয়, তাই না? তাইলে বেতন 10,000 যোগ বকেয়া 2,000, তাহলে কত হবে? 12,000। আপ্যায়ন খরচ 2,000 রয়েছে। এরপরে বলছে কি যে এই যে 1,000 টাকা আদায়যোগ্য নয়, যে প্রাপ্য হিসাবের মধ্যে, এটাকে কি বলা হয়? কুরিন বলা হবে। ঠিক আছে, তাইলে এটা অলিখিত কুরিন 1,000 টাকা বাদ, যে এই যে সঞ্চিতি যেটা দেওয়া আছে রেওয়া মিলে, এটাকে পুরাতন সঞ্চিতি বলে। ঠিক আছে, নতুন করে যদি সঞ্চিতি হতো সেটা যোগ করতে হতো। এই 1500 টাকা এটা বাদ দিব। তাহলে 1,000 থেকে 1500 টাকা বাদ দিলে কত হয়? -500 টাকা। এই -500 টাকাই এখানে দেখাইতে হবে। ঠিক আছে, এখানে কেন মাইনাস হলো এটা কিন্তু প্রশ্ন করা যাবে না, কারণ এখানে থিওরি অনুযায়ী কুরিন থেকে পুরাতন কুরিন সঞ্চিতি বাদ দিতে হয়। তাইলে কুরিন আছে 1,000, পুরাতন কুরিন সঞ্চিতি আছে 1,500। তাইলে 1,000 থেকে 1,500 বাদ দিলে -500 হয়। তো ওই -500ই এখানে লিখতে হবে। কমিশন প্রদান 300 টাকা। ইজারা সম্পত্তির অবলোপন, ইজারা সম্পত্তি কত রয়েছে? 30,000। তাইলে 30,000-কে কত বছর রয়েছে এখানে? 5 বছর। তাহলে 5 বছর দিয়ে ভাগ করতে হবে, ভাগ করলে 1 বছরের অবলোপন বের হয়। তাহলে 30,000-কে 5 দিয়ে ভাগ করলে কত বের হবে? 6,000 টাকা। তাইলে ইজারা সম্পত্তির অবলোপন 6,000 টাকা।
এরপরে অবচয়, আসবাবপত্রের উপর অবচয় ধরতে বলছে 5%, তাহলে 4,000 টাকার 5% 200 টাকা হবে। অফিস সরঞ্জামের অবচয় ধরতে বলছে কত 5%, এটা 5,000 টাকার 5% হবে 250 টাকা, তাহলে এটা 250 টাকা লিখে ফেলবো 450। এইবার আমরা কি করব, এই যে দেখো 3,500 যোগ 12,000 যোগ 2,000 মাইনাস 500 প্লাস 300 প্লাস 6,000 প্লাস 450 টাকা, এটা প্লাস মাইনাস করলে কি হচ্ছে 23,750 হচ্ছে। এবার 30,000 থেকে 23,750 বাদ দিলে 6,250 টাকা, এটি পরিচালন মুনাফা। পরিচালন মুনাফার সাথে অন্যান্য আয় যোগ করব। অন্যান্য আয়ের মধ্যে আসবাবপত্র বিক্রয়জনিত মুনাফা আর কমিশন প্রাপ্তি, এই দুইটা সরাসরি রেওয়া মিলে দেওয়া আছে, এই দুইটাই আসবে। আসলে 1,500 টাকা হলে এটা যোগ করে দেব, এর থেকেও অন্যান্য ব্যয় বাদ দেব। তো অন্যান্য ব্যয় এই প্রশ্নে আর নেই, তার মানে কি 6,250-এর সাথে 1,500 যোগ করলে যেটা হবে 1,750, এটি হলো নেট মুনাফা। এটি কি নেট মুনাফা 1,750 টাকা, ঠিক আছে। তাহলে বিশদ আয় বিবরণী আমরা নেট মুনাফা বের করতে পারলাম। এরপরে আসো মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণী। তো মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণী করার জন্য শওকত ট্রেডার্সে মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণী 2025 সালে 31 মার্চ তারিখে সমাপ্ত বছরের জন্য। মূলধন প্রথমে নিতে হবে, তো মূলধনের সাথে নেট মুনাফা যোগ করব। তো মূলধন কত আছে 1 লাখ, নেট মুনাফা কত আছে এখানে কত বের হলো 7,750 টাকা, তাহলে 1 লাখ যোগ নেট মুনাফা 7,750 যোগ করলে 1,07,750 হবে। এখান থেকে উত্তোলন বাদ দেবো। উত্তোলন কোথায় দেওয়া আছে, সামান্য রেওয়া মিলে দেওয়া আছে 32,000 টাকা, এই যে দেখো উত্তোলন 32,000 টাকা, তাইলে 1,07,750 থেকে 32,000 টাকা উত্তোলন বাদ দিলে 75,750 টাকা, এটি হলো সমাপনী মালিকানা সত্ত্ব, ঠিক আছে, সমাপনী মালিকানা সত্ত্ব বা নেট মালিকানা সত্ত্ব। ওকে, এইবার আসো আর্থিক অবস্থার বিবরণী করব। তাহলে শওকত ট্রেডার্সে আর্থিক অবস্থার বিবরণী 31 মার্চ 2025, এখানে সমাপ্ত বছরে এগুলো লিখতে হবে না। তাইলে আমরা কি করব, আমরা স্থায়ী অগ্রাধিকার পদ্ধতিতে আর্থিক অবস্থার বিবরণী করব। তো স্থায়ী অগ্রাধিকার পদ্ধতিতে করতে হলে প্রথমে স্থায়ী সম্পদ, তারপরে দীর্ঘমেয়াদী বিনিয়োগ, তারপরে হলো চলতি সম্পদ, তারপরে অলিক সম্পদ। তো এইভাবে, তো প্রথমে স্থায়ী সম্পদের মধ্যে ইজারা সম্পত্তি, আসবাবপত্র আর অফিস সরঞ্জাম, এই তিনটা ছিল। তাহলে ইজারা সম্পত্তি 30,000 ছিল, রেওয়া মিলে অবলোপন করলাম কত 6,000, তাহলে বাদ অবলোপন করে দেব। অবলোপন মানে মূল্য হ্রাসকরণ, মূল্য হ্রাসকরণ ওয়ান কাইন্ড অফ অবচয়ের মতোই, ঠিক আছে, একটা অবচয়। তাইলে ইজারা সম্পদ 30,000, এখান থেকে অবলোপন করলাম 6,000, বাদ দিলে কত হবে 24,000। অবলোপন কোথায় পাইলাম, ওই যে 5 বছর যে ছিল, তাহলে ইজারা সম্পত্তির পাশে 5 বছর লেখা ছিল, তো এই যে লেখার কারণে অবলোপন করতে হবে। যখন কোনো সম্পদের পাশে বছর লেখা থাকে, মেয়াদ লেখা থাকে, তখন ওই মেয়াদ অনুযায়ী প্রতি বছরে অবলোপন করতে হয়। তাহলে ইজারা সম্পত্তিকে এই যে 30,000-কে 5 দিয়ে ভাগ করলে 1 বছরে অবলোপন বের হবে 6,000 টাকা, এই 6,000 টাকা বাদ দিচ্ছি এখানে, তাহলে 2,400 টাকা। এরপরে আসবাবপত্র 4,000 টাকা রয়েছে, এখান থেকে অবচয় 5% ছিল 200 টাকা, সেটা বাদ দিলাম, বাদ দিলে কত হলো 3,800 টাকা। এরপরে অফিস সরঞ্জাম ছিল 5,000 টাকা, এখান থেকে অবচয় 250 টাকা বাদ দিলাম, কত হবে 4,750 টাকা। টোটাল স্থায়ী সম্পদ যোগ করলে 32,550 টাকা। এরপরে দীর্ঘমেয়াদী বিনিয়োগ, দীর্ঘমেয়াদী বিনিয়োগ এই প্রশ্নে নেই, রেওয়া মিলে নেই, তার মানে তা চলতি সম্পদে আসবে সরাসরি। চলতি সম্পদে হাতে নগদ, ব্যাংক জমা, প্রাপ্য বিল, এই কয়েকটা ছিল, ঠিক আছে। এখানে আর প্রাপ্য হিসাব ছিল, প্রাপ্য হিসাব 22,000 টাকা ছিল, সেখান থেকে বলেছে যে সমন্বয় বলেছিল 1,000 টাকা আদায়যোগ্য নয়, তাহলে এই 1,000 টাকাকে অলিখিত কুরিন হিসেবে বাদ দিয়ে দিতে হবে। তাহলে প্রাপ্য হিসাব 22,000 থেকে 1,000 টাকা বাদ দিলে কত হবে 21,000 টাকা। আর সমাপনী মজুত পণ্য এখানে আসবে চলতি সম্পদে, তাইলে মোট চলতি সম্পদ হলো যোগ করলে 63,700 টাকা। এইবার এখানে অলিক সম্পদ রয়েছে একটি, অলিক সম্পদ হইল কি বিলম্বিত বিজ্ঞাপন, প্রাথমিক খরচাবলী, এগুলোকে অলিক সম্পদ বলা হয়। তাইলে ব্যবসায়ী স্থানান্তর ব্যয়, এগুলোকে অলিক সম্পদ বলা হয়। হ্যাঁ, তাইলে বিলম্বিত বিজ্ঞাপন রয়েছে, এই বিলম্বিত বিজ্ঞাপন এটাকে অলিক সম্পদ হিসেবে এখানে দেখাইতে হবে 3,500। তাইলে 32,550, 63,700 আর 3,500, মোট 99,750, এটি হলো মোট সম্পদ। ওকে, এরপর মালিকানা সত্ত্ব ও দায় নির্ণয় করব। তাহলে মালিকানা সত্ত্বের সমাপনী উদ্বৃত্ত হলো 75,750 টাকা। এরপরে দীর্ঘমেয়াদী দায়
লিখতে হবে, তারপরে চলতি দায় লিখতে হবে। তো এই প্রশ্নে দীর্ঘমেয়াদী দায় নেই, তাহলে চলতি দায় কী কী আছে? প্রদেয় বিল আছে, প্রদেয় হিসাব আছে, আর বকেয়া বেতন ছিল। ঠিক আছে, এই তিনটা যোগ করলে 24,000 হয়। তো 75,750-এর সাথে 24,000 যোগ করলে 99,750 টাকা হয়। তাহলে দায় ও মালিকানা সত্ত্ব কত হলো? 99,750। মোট সম্পদ কত হলো? 99,750। তো আমাদের কিন্তু থিওরিটা মিলে গেছে, মোট সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব, তো আমাদের মিলে গেছে। তো এই ছিল উদাহরণ 4 নম্বরের সমাধান। আশা রাখি তোমরা উদাহরণ 4 নম্বরের সমাধানগুলো পেয়েছো এবং যে কনফিউশনগুলো ছিল সেই কনফিউশনগুলো দূর করতে পেরেছো। তারপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জিজ্ঞানো থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি তোমাদেরকে রিপ্লাই দিয়ে সেটিকে রেসপন্স করার চেষ্টা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।